বাড়িওয়ালা ভাবি ডেকেছে জাবেদা বেগমকে, গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন। সন্ধ্যার দিক পুনরায় বাচ্চাদের জন্য রং চা বানিয়ে তিনি চেঁচিয়ে বলেন, অরু, চাটা নিয়ে যা, ভাবি ডাকছে, আমি শুনে আসি। বেরোতে নিয়ে তিনি আরেকবার তন্ময়কে বলে গেলেন। মিনিট খানেক হলো অরু তবুও এসে চা নিচ্ছে না। বাধ্য হয়ে এসে শীতল কণ্ঠে ডাকে, অরু। অরু জবাব দিল না, বেরিয়েও এলো না। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো তন্ময়। ডাইনিং থেকে গরম চায়ের কাপটি তুলে নেয়, পা বাড়ায় নিজের রুমের দিকে। দেখতে পাই অরু বারান্দার সামনে দাঁড়িয়ে। তার রুমের বারান্দা বড় এবং সুন্দর, ফুলের বেশ কিছু টব ঝোলানো। শীতল বাতাসে ফুলগুলো দুলছে, বৃষ্টির জলে ভিজছে। অরু সেই দৃশ্য উপভোগ করেছে। গোসল নিয়েছে কিছুক্ষণ আগে, কালো বড় চুলগুলো এখনো ভেজা, জল ঝরছে টপ টপ করে। তন্ময় অশান্ত দৃষ্টি ফেরায়, গিয়ে দাঁড়ায় ওর পিছু। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, ধর, চাটা শেষ কর। অরু ফিরে তাকালো। চায়ের কাপ নিয়ে পূর্বেই হঠাৎ লোডশেডিং হলো। বাইরে ঝংকার তুলে বজ্রপাত ঘটল। আধারে তলিয়ে গেল চারিপাশ। শীতল বাতাসের সঙ্গে লেপ্টে আসছে বৃষ্টির জল। অরু ভয় পেল, আঁতকে উঠল, অস্পষ্ট স্বরে ডাকলো, তন্ময় ভাই। তন্ময় আশ্বস্ত করে, হ্যাঁ আছি। হুড়মুড়িয়ে পিছু হাঁটল অরু। পিঠ গিয়ে ঠেকল তন্ময়ের প্রশস্ত বুকে। ভেজা লম্বা চুলের ঠান্ডা স্পর্শে শীতল হলো তন্ময়ের বুক। ফোঁটা ফোঁটা জলে ভিজল টি শার্ট। মিষ্টি ঘ্রাণে নাকে এসে ভেসে এলো। তন্ময় হাতের কাপটা পুনরায় এগিয়ে ধরে, চা নে, আমি ফ্ল্যাশ লাইট অন করি। অরু চায়ের কাপ নিল, তবে সরল না, পড়ে রইল তন্ময়ের বুকে। ধীর স্থির গলায় বলল, আলো লাগবে না, এমনই থাকুক, আমার ভালো লাগছে। ভয় লাগছে না? আপনি আছেন তো? তন্ময় আধারে শব্দহীন হাসে, দাঁড়িয়ে থাকে অরুর ইচ্ছে মতো। হুটহাট বজ্রপাত আলো ফুটেছে, সেই আলোয় অরুর মিষ্টি মুখ দৃশ্য হচ্ছে। তন্ময় অপলক নয়নে দেখছে, বাতাসে ওর চুলগুলো দুলছে। তন্ময়ের নাক মুখ ছুঁয়ে দিচ্ছে, হাত উঠিয়ে অশালীন চুলগুলো ধরলো, ধরেই রাখলো। দু আঙুলের সাহায্যে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলো। অরু চায়ে চুমুক বসিয়ে বড় শ্বাস ছাড়ল। আহ, বড় মায়ের হাতে জাদু আছে, চাটা দারুণ মজা, তাই না? তন্ময় জবাব দিল না। আধারে অস্পষ্ট অরুর ভেজা ঠোঁট জোড়া অনিমেষ দেখল শুধু। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসে। জাবেদা বেগমও ফিরেছেন। ফিরেই বিরিয়ানি গরম বসিয়েছেন, অরুকে খেতে দেবেন। অরু তার পেছনে দাঁড়িয়ে, পারছে না এখনই খেতে বসতে। ও সময় তন্ময় বেরিয়ে আসে টি শার্ট পরিবর্তন করে। বলিষ্ঠ তন্ময়ের শরীরে আঁটসাঁট পোশাক ভীষণ রকমের মার্জিত লাগে। শরীরের পেশিবহুল মাংসপেশিগুলো ফুলে ফেঁপে ওঠে পোশাকের উপর দিয়ে। কোনোই পর্যন্ত টয় শার্টের হাতা ফোল্ড করায় পুরুষত্ব 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ওরও ড্যাব ড্যাব চোখে চেয়ে দেখছে। তন্ময় অগোচরে ওর বোকাশোকা দৃষ্টি ভীষণ উপভোগ করে। বিড়াল ছানার মতো আদরে দেখায়, ইচ্ছে করে আদর করতে। পচা আদর, দুষ্টু আদর। গাড়ি ছাড়া চলাফেরায় বড্ড অসুবিধে হয় তন্ময়ের। একটা প্রাইভেট গাড়ি কেনা এই মুহূর্তে সম্ভব নয়, তবে বাইক কেনার মতো সামর্থ্য হয়েছে। গতকাল বন্ধুদের নিয়ে সাদা কালোর সংমিশ্রণের ইয়ামাহা R15 V3 বাইকটা কিনেছে 4,85,000 দিয়ে। বাইক কিনে সঙ্গে সঙ্গে আর ফেরা হয়নি, বন্ধুদের সঙ্গে বেরোতে হয়েছে। ফিরতে ফিরতে গভীর রাত। পরদিন সকালে অফিস যেতে হয়েছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফেরে। আজ অরুর পড়তে আসার কথা, তবে বাড়িতে ঢুকে অরুকে পেল না। মেয়েটা আগ বাড়িয়ে এসে বসে থাকে প্রতিদিন, আজ এখনও এলো না যে। সে সময় কল এলো আনোয়ার সাহেবের। উৎকণ্ঠা গলায় বললেন, তন্ময়, অরু কি ওখানে আছে? নেই, এখনও আসেনি। কি হয়েছে চাচ্চু? ওকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। মেয়েটা কোথায় চলে গেল? তন্ময় চেঁচিয়ে ওঠে, পাওয়া যাচ্ছে না মানে? কি বলছো? হাত ঘড়িতে রাত 8টা প্রায়। এত রাতে কোথায় যাবে? আনোয়ার সাহেব খুলে বলেন, তোমার চাচির সঙ্গে তর্ক করে বেরিয়েছিল, এখনও ফেরেনি। ওর বন্ধুবান্ধবদের কল করলাম, কারো কাছে যায়নি। আনোয়ার সাহেবের গলার স্বর ভেঙে আসছে, রুদ্ধশ্বাস ফেলছেন। তন্ময় বুকের ওঠানামার গতি বাড়ল। চিন্তায় কণ্ঠনালী আঁতকে এলো। কোনো মতে বলল, আমি আসছি। পরপর হন্তদন্ত পায়ে চাবিটা টি টেবিল থেকে তুলে বেরিয়ে পড়ল। ইতোমধ্যে আনোয়ার সাহেব, মোস্তফা সাহেব, ওহি সাহেব
তিন ভাই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। চেনা জানা সবাইও খুঁজতে নেমেছে। তন্ময় নিজের চেনা পরিচিত এলাকার পোলাপান জড়ো করে পাঠিয়ে দিল সব জায়গা জুড়ে। সে মাঝ রাস্তায় দেখা গেল মোস্তফা সাহেবের। তিনি তার ড্রাইভার সহ এদিক ওদিক খুঁজে চলেছেন। তন্ময়কে দেখতেই এগিয়ে গেলেন। উতলা গলায় শুধালেন, কোনো খবর পেয়েছো? না, এখনো অবধি না। ওদিকটাই দেখে আসি, আমি যাব সাথে। মোস্তফা সাহেব ছেলের বাইকের পেছনে উঠে বসেন। তন্ময় একটানে সামনে অগ্রসর হয়। বাইক এলাকার অলিগলিতে ঢুকছে। মোস্তফা সাহেব চিন্তিত দৃষ্টিতে সবটাই নজর ফেলছেন। রাতের এখন 9:30। তন্ময়ের বুকের ভেতরটা ভয়ে শীতল হয়ে আসছে। আত্মীয় স্বজন কারো বাসায় নেই, কোনো বন্ধু বান্ধবদের বাড়ি নেই। তাহলে কোথায়? তন্ময় অস্পষ্ট স্বরে আকুতি করে ওঠে। কোথায় তুই? ফিরে আয়। আনোয়ার সাহেবের চোখজোড়া লাল, ভিজে জবজবে, এলোমেলো চুল, অবিন্যস্ত অবস্থা। তন্ময়কে দেখেই ভেঙে পড়লেন। কি হলো আমার মেয়েটার? কোথায় ও? খুঁজে এনে দাও ওকে, খুঁজে আনো। শান্ত হও চাচ্চু, ওর কিচ্ছু হয়নি। আশেপাশে কোথাও লুকিয়ে আছে, ঠিকই খুঁজে পাবো। কথাগুলো বলতে বলতে তন্ময়ের গা এলিয়ে এলো। মাথা ঘুরছে, থরথর কাঁপছে শরীর, হাত চলছে না, মস্তিষ্ক ফাঁকা, কপালে বিন্দু বিন্দু ঘাম। ফর্মাল শার্ট ঘামে ভিজে লেপ্টে দেহের সঙ্গে, ফ্যাকাশে হয়ে আছে মুখশ্রী। মোস্তফা সাহেবের ছেলের কাঁধ ধরলেন, চোখ মুখে একরাশ চিন্তা। আব্বা, খারাপ লাগছে? একটু বস। পানি আন আকাশ। লাগবে না, আকাশ প্রশ্ন করে তন্ময়ের উদ্দেশ্যে। থানায় যাব? রাত ঘনিয়ে চলেছে। দেখতে দেখতে রাত 11:20। আর অপেক্ষা করা ঠিক হবে না। তন্ময় মাথা দোলাবে ও সময় তার ফোন বেজে ওঠে। পকেট থেকে চট জ্বলতি ফোন বের করে। অয়নের নাম্বার। ও এলাকার ছেলেপেলে নিয়ে বেরিয়েছিল খুঁজতে। ওরুকে পেলে কল দিয়ে জানাবে বলেছিল। পেল কি? ওর কল তন্ময় দ্রুত রিসিভ করলো। অয়নের গলার স্বর কাঁপছে। ভাই, ওরুকে পেয়েছি। আহম্মদ এলাকার পার্কে 4-5 জন ছেলের দল ওর পিছু ছিল। ওকে কিডন্যাপ করার পাঁয়তারা করছিল। ভাই, আমাদের আরেকটু দেরি হলে আজ সর্বনাশ হয়ে যেত। তন্ময়ের হৃদয় মুচড়ে ওঠে, চোয়াল শক্ত হয়। হাতের মুঠোয় থাকা ফোনটা শক্ত করে ধরে বলে, ওকে দেখে রাখো অয়ন, আমি আসছি। 1 সেকেন্ডের জন্য নজরের বাইরে করো না প্লিজ। ভাই শান্ত হন, আমি আছি, দেখছি। আপনি আসুন, ওরু সহি সালামাত আছে। তন্ময় দ্রুত বাইকে উঠে বসে। বাবার উদ্দেশ্যে ঠিকানা বলে। এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। পেছনে গাড়ি নিয়ে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও আসছেন। ওরু গুটিসুটি মেরে বসে বেঞ্চিতে, কাঁদতে কাঁদতে মুখশ্রী ফুলে আছে। ভয়ে হাত পায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই কেঁপে উঠছে শরীর। অয়ন পানির বোতল এনে এক ঢোক খাইয়ে দিয়েছে। মেয়েটা এখনও কাঁপছে। অয়ন আশ্বস্ত করলো, তবুও কাজ হলো না। তীব্র শব্দ আসছে শুনশান নীরবতা ভেঙে। বাইকটা শব্দ করে এসে থামলো পার্কের কাছাকাছি। তন্ময় দৌড় লাগালো। এক দৌড়ে সে পার্কের ভেতরে এসে পৌঁছেছে। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত, শ্বাস প্রশ্বাস রুদ্ধ, পাগলের মতো অবস্থা। ওরু তন্ময়কে দেখেই ভয়ার্ত মুখে দাঁড়ালো। ছুটে আসতে চাইল। পূর্বেই তন্ময়ের শক্ত হাতের চড় পড়ল ওর নরম গালে। 5 আঙুলের দাগ বসে পড়ল। আচমকা থাপ্পড়ে ওরু স্তব্ধ হলো। কেঁদে উঠল শব্দ করে, কিন্তু পা জোড়া থামল না। তন্ময়ের কোমর জড়িয়ে হামলে পড়ল বুকে। শরীর কাঁপছে দুজনের। তন্ময়ের রাগান্বিত মুখশ্রী ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। তাকালেই প্রাণ পাখি উড়ে যেতে চায়। ওরুকে বুক থেকে সরাতে নিয়ে চিৎকার করে ওঠে, এত বড় সাহস হয়ে গেছে, আজ তোর পা ভেঙে ফেলবো। এভাবেই ভীষণ ভয় পেয়েছে, আতঙ্কে এবার জ্ঞান হারিয়ে বসলো। ঢলে পড়ল ওরু তন্ময়ের বুকে। ওকে শক্ত করে 2 হাতে দ্রুত বুকে জড়িয়ে নিল তন্ময়। মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে। অশান্ত ভীত বুকের ভেতরটা এখনও শব্দ করছে। শান্ত হচ্ছে না কোনো মতে। তন্ময় ওর এলোমেলো চুলগুলো পাগলের মতো গোছাতে থাকে। বিড়বিড়িয়ে আওড়ায়, কিছু যদি হয়ে যেত, তোর যদি কিছু হয়ে যেত কী করতাম আমি? কীভাবে বাঁচতাম? আমাকে মেরে ফেলতে চাস? তুই আমাকে শান্তিমতো বাঁচতে দিবি না। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব পৌঁছেছেন। তন্ময় ওরুকে 5 কোলে তুলে নেয়। পার্ক থেকে বেরিয়ে আসে, গাড়ির পেছনে শুইয়ে দেয়। আনোয়ার সাহেব মেয়ের মাথা রানে নিয়ে পেছনে বসেছেন। তন্ময় নিজের বাইকের চাবি অয়নের হাতে ধরিয়ে গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে। রাস্তায় থাকাকালীন পরিচিত ডাক্তারকে বাসায় আসতে বলে দেন মোস্তফা সাহেব।
গাড়ি থামে শাহজাহান বাড়ির ভেতরে। তন্ময় নেমে অরুকে পুনরায় কোলে তুলে নেয়। বাড়িতে ঢুকতেই শোনা যায় সুমিতা বেগমের কান্নার গোলা। মুক্তি বেগমও হাহাকার করছেন। ওদের ছাড়িয়ে তন্ময় ওপরে ওঠে, সোজা অরুর রুমে ঢুকে ওকে বিছানায় শুইয়ে দেয়। বাম গালটা দৃশ্যমান রূপে লাল হয়ে গেছে। বুকটা ছ্যাঁত করে ওঠে তন্ময়ের। রাগের মাথায় এত শক্তভাবে চড় মেরেছে সে। কম্পিত আঙুল এগিয়ে দাগের জায়গায় ছুঁয়ে দেয়, নিজে ঝুঁকে সেখানে ঠোঁট ছোঁয়ায়, বেশ কয়েকবার চুমু বসায়। ধীর গলায় বারংবার বলে, সরি, রিয়েলি সরি, ভেরি সরি, আই ডিড নট মিন ইট। রাগের মাথায় কিভাবে হয়ে গেল, আম সরি জান। বেশ কিছু পায়ের শব্দ পেয়ে সরে আসে তন্ময়। সবাই ছুটে এসেছে ঘরে। দীপ্ত কেঁদে মুখ ফুলিয়ে ফেলেছে। সাবিয়ার অবস্থাও ভালো না। সকলেরই চোখেই জল, কেউই শান্ত নেই। ডাক্তার আসলেন পরপরই। অরুর পাশে বসে ওর হাতের নল দেখলেন, চোখ পরীক্ষা করলেন, কপাল ছুঁয়ে শরীরের তাপ পরীক্ষা করলেন। শরীর দুর্বল, ভীষণ জ্বর এসেছে। ভয়ে এবং আতঙ্কে জ্ঞান হারিয়েছে। কিছু ঔষধপত্রের নাম লিখে তিনি উঠে দাঁড়ালেন। তন্ময় ডাক্তারের সঙ্গে বেরোলো। ঔষধের নাম নিয়ে নিজেই আনতে গেল। ঔষধ নিয়ে ফিরে দেখলো সকলে লিভিং রুমে বসে। সুমিতা বেগম দাঁড়িয়ে কাঁদছেন। আনোয়ার সাহেব চেঁচিয়ে চলেছেন। তার এক একটা চিৎকারে বাড়ি কাঁপছে। তোমার এত বড় আস্পর্ধা! তুমি ওই পরিবারের কারণ ধরে আমার মেয়ের গায়ে হাত তুললে? সাহস হয় কী করে তোমার? আমি কি মেয়ে পেলেছি ওদের ওকালতি করতে? আমার মেয়ে যেহেতু ওদের পছন্দ করে না, তার মানে ওই বাড়িতে ওদের কোনো স্থান নেই, ওদের কোনো প্রয়োজন নেই। তুমি কোন সাহসে হাত তুলবে? চাচ্চু যেহেতু কথা বলছে, তন্ময় আর কিছুই বলল না। সে অনেক কিছুই বলতে চাচ্ছিল, তবে শেষমেশ সুমিতা বেগমের করুণ মুখশ্রী দেখে কিচ্ছু বলল না। ঔষধগুলো সাবিয়ার হাতে দিয়ে বেরোতে লাগলো। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন, ছেলেকে রুখতে চাচ্ছিলেন, কিন্তু মুখে বলার মতো সাহস পেলেন না। তন্ময় যাওয়ার পূর্বে বলে গেল, ওকে দেখো। মাহিনের বন্ধুর শক্ত মুখপানে চেয়ে। মাসখানেক ধরে মারাত্মক গম্ভীর হয়ে আছে ছেলেটা। এভাবে তন্ময় শান্ত, গম্ভীর, তবে এই মাস ধরে সে আগুনের ফুলকি রূপ আছে। অল্পতেই ছ্যাঁত করে ওঠে, ভীষণ রকমের রাগ দেখা দিচ্ছে। প্রেয়সীর বিরহে একদম আগুনে ডুবছে যেন। মাহিন জ্বলন্ত সিগারেট এগিয়ে দিল। লম্বা আঙুলের ভাঁজে সিগারেট নিল তন্ময়। সময় নিয়ে গোলাপি ঠোঁটে চেপে ধরল। সামনের টেবিলে সেলফোন কাঁপছে, স্ক্রিনে অরুর কল আসছে। তন্ময় ধরল না, গম্ভীর মুখে অশান্ত মনে শুধু দেখল কল কেটে যেতে। কতদিন কথা হয় না, কতদিন দেখা হয় না। অনেক দিন, অনেকগুলো দিন হচ্ছে, হাত দিয়ে গুনে নেওয়া যাবে। তবে কেন মনে হচ্ছে শতাব্দ ধরে দেখা হয় না? ওই মিষ্টি মুখখানা বছর ধরে ছোঁয়া হয় না। কাকে শিক্ষা দিতে চাচ্ছে সে? ওই নাদান মেয়েকে শিক্ষা দিতে গিয়ে যে সে নিজেই গভীরভাবে ক্ষতবিক্ষত হচ্ছে প্রতিনিয়ত। জ্বলে পুড়ে আঙ্গার হচ্ছে হৃদয়। এই যন্ত্রণা যে ভীষণ ব্যথিত, প্রচণ্ড যন্ত্রণাদায়ক।